আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের চমৎকার ৩ নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের ৩ নম্বর লেকচারে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আর এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যেমন একাডেমিক লাইফের জন্য গুরুত্বপূর্ণ, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর টপিকটার নাম হচ্ছে সিলম। তো এই সিলম, এই পুরো বিষয়টা আমাকে ভালো করে জানার জন্য সিলম নিয়ে আমাদের খুঁটিনাটি আলোচনা করতে হবে। সিলম কাকে বলে, সিলমের চিত্র এবং সিলমের প্রকারভেদ সব জানতে হবে, শিখতে হবে এবং সিলমের গুরুত্ব শিখতে হবে। এরপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে কীভাবে এখান থেকে প্রশ্ন হয়। তো আজকে এই সম্পূর্ণ ক্লাসটা সম্পূর্ণ অংশ মনোযোগ দিবা, বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবা। হ্যাঁ, তো চলো আমরা ফার্স্ট অফ অল শুরু করি সিলমের সংজ্ঞা দিয়ে। তো আমাদের এখানে আমি যে তোমাদেরকে বইটা দিয়ে পড়াচ্ছি, বইটা আমার ছোটো বোনের বই। এই বইটা পড়ছিল যখন দাগাইছিল, যে লাইনটা খুব ইম্পর্টেন্ট সেই লাইনটাই। তো এটা তোমরাও দেখতে পাচ্ছ, তোমরাও তোমাদের বই থেকে দাগা নিও। আর আমার কাছে তো অবশ্যই পিডিএফ আছে, দাগানো বইয়ের পিডিএফ, সেটা দিয়েও তোমরা দাগাতে পারো আর কি। আমি সময় করে দিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখো আমরা শুরু করি। প্রথমত আমরা সিলমের সংজ্ঞা মুখস্থ করো, পরীক্ষায় সিলমের সংজ্ঞা দিলে খুব ভালো হয় উত্তরটার জন্য। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে সিলম বলে। আসলে সিলমের সংজ্ঞার মধ্যে অনেক অনেক ইনফরমেশন বুঝায় যে সিলমের সংজ্ঞাটা লিখছে। প্রথমত তোমাকে মনে রাখতে হবে এই সিলমটা সবসময় ত্রিস্তরী প্রাণীদের দেহে পাওয়া যায়। আমরা জানি পানি দুই রকম থাকে, একটা হচ্ছে দ্বিস্তরী পানি বা ডিপ্লোব্লাস্টিক, আর একটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী ট্রিপ্লোব্লাস্টিক। তো আমাদের সিলম সবসময় ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী প্রাণীদের দেহেই পাওয়া যায়। দ্বিস্তরী প্রাণীদের দেহে এই সিলম পাওয়া যায় না। যেমন আমরা জানি দ্বিস্তরী প্রাণীর মধ্যে রয়েছে হাইড্রা দ্বিস্তরী প্রাণী, এটা আমরা দেখব আমাদের পরবর্তী যে দ্বিতীয় অধ্যায় সেই অধ্যায় আছে। তো আমাদের হাইড্রাতে কিন্তু এই সিলম পাওয়া যাবে না, শুধুমাত্র ত্রিস্তরী যে প্রাণীগুলো আছে সেই ত্রিস্তরী প্রাণীদের মধ্যে কি এই সিলম পাওয়া যাবে, মনে রাখবা। এরপরে আমাদের এই সিলমটা একটা পর্দা দ্বারা আবৃত থাকবে। পর্দাটার নাম পেরিটোনিয়াম পর্দা বা ঝিল্লি। হ্যাঁ, আমাদের সিলমটা পেরিটোনিয়াম নামক একটা পর্দা দ্বারা কি থাকবে, আবৃত থাকবে। এই হচ্ছে মূল কথা। প্রথমত হচ্ছে এটা ত্রিস্তরী প্রাণীর দেহে পাওয়া যাবে এবং এটা কি হবে, পেরিটোনিয়াম নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকবে। এটা হচ্ছে সিলমের মেন বিষয়। বিথি আর হচ্ছে আফিফা মুবাশিরা আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা। এতটুকু ইনফরমেশন বুঝতে পারছো, এটা আমাকে জানাতে হবে প্লিজ। দ্রুত রেসপন্স করে, যেহেতু তোমরা ভয়েসে বলো না, চ্যাট বক্সই বলতেছো, দ্রুত বলবা। ওকে, এখন এই সিলমের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি যে এই সংজ্ঞা অনুযায়ী দেহাভ্যন্তরীণ সব গহ্বরই সিলম নয়। এর মানে হচ্ছে দেহের ভেতর যে কোনো গহ্বরকে সিলম বলা যাবে না, বরং সিলম ছাড়াও বিভিন্ন ধরনের গহ্বর দেহ অভ্যন্তরে দেখা যায়। সিলমের উপস্থিতি, অনুপস্থিতি ও প্রকৃতির উপর ভিত্তি করে ত্রিস্তরী প্রাণীদের নিম্নলিখিত গোষ্ঠীতে ভাগ করা যায়। অর্থাৎ সিলম থাকা না থাকা এবং সিলমের প্রকারভেদের উপর ভিত্তি করেই আমরা কি করি, আমাদের এই ত্রিস্তরী প্রাণীদের কি করি, শ্রেণী বিন্যাস করি বা আলাদা আলাদা ভাগে ভাগ করি। তা আমাদের সিলমের এই প্রকৃতির উপর ডিপেন্ড করেই আমরা 3 রকম সিলম সম্পর্কে এখন জানব। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সিকিউতে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউতে আসে, ভার্সিটি অ্যাডমিশনও এগুলো আসে। ওকে, তো আমাদের প্রথমে হয়তো সংজ্ঞা মুখস্থ করবা, এরপর হচ্ছে আমরা এই 3টা স্টেপ দেখব। সিলমের যে 3 রকম স্ট্রাকচার আমরা এখন দেখব। তো সিলম প্রাথমিকভাবে 3 প্রকার, যেটাকে মানে প্রাথমিকভাবে ভাগ করলে, সিলমের ক্যাটাগরিতে ভাগ করলে 3 প্রকার আমরা দেখতে পাই। একটাকে বলা হয় অ্যাসিলোমেট বা সিলমবিহীন প্রাণী, অর্থাৎ যে সকল প্রাণীর দেহে সিলম থাকবে না সেটাকে বলা হয় অ্যাসিলোমেট, সংক্ষেপে আর কি। তো দেখো, এ ধরনের প্রাণীর দেহে কোনো সিলম থাকে না। আমি একটু আগে বলছিলাম
কেননা এদের ভ্রূণীয় বিকাশের সময়। আচ্ছা, ভ্রূণীয় বিকাশ মানে কি? আবার এখানে লিখছে ভ্রূণীয় পরিস্ফুটন, এই দুইটা সেম জিনিস। সুমায়া, তুমি কি বলতে পারবা ভ্রূণীয় পরিস্ফুটন বা ভ্রূণীয় বিকাশ মানে কি? সুমাইয়া, যদি পারো বইলো, না পারলে আমি দেখা দিব, সমস্যা নেই। সুমাইয়া, শুনতে পাইছো আমার প্রশ্ন কি? বুঝতে পারছো? মানে ভ্রূণীয় পরিস্ফুটন বা ভ্রূণীয় বিকাশটা কি বলতে পারবা? আচ্ছা, আমি তাহলে বলে দিই। ভ্রূণীয় পরিস্ফুটন বা ভ্রূণীয় বিকাশের অর্থ হচ্ছে ভ্রূণ যখন আস্তে আস্তে পরিণত অবস্থায় প্রাপ্ত হয়। এর মানে হচ্ছে মানব যে ভ্রূণ আছে, আমরা জানি আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণের পূর্বে আমরা কি হই, ভ্রূণ থেকে আমরা আস্তে আস্তে মানব যে শরীর, সে শরীরে কি হই, প্রাপ্ত হই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে ভ্রূণ অবস্থায় রাখেন। মাংসপিণ্ড, ভ্রূণকে বলা হয় কি, ছোট্ট মাংসপিণ্ড। এই ছোট্ট মাংসপিণ্ড আস্তে আস্তে স্ফীত হয়। স্ফীত হয় মানে আস্তে আস্তে ফুলে ওঠে, এবং সেখানে আমাদের রক্ত, তারপর হচ্ছে গিয়ে আমাদের শিরা উপশিরা, তারপর হচ্ছে আস্তে আস্তে প্রাণের স্পন্দন হয়, এবং এক সময় মানব দেহে কি হয়, রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা এই সিস্টেম আমাদের তৈরি করছে। তো ভ্রূণীয় পরিস্ফুটন হচ্ছে গিয়ে যেই বাচ্চাটা এখনও পরিপূর্ণ বাচ্চা রূপে পরিণত হয় নাই, বাচ্চা যখন আস্তে আস্তে মানে বাচ্চাটা কি, যখন পেটের মধ্যে যখন বাচ্চাটা থাকে, তখন সে কিন্তু বাচ্চা অবস্থা থাকে না, সে কি থাকে, একটা ছোট বিন্দু থাকে। বিন্দু বলতে ছোট একটা মাংসপিণ্ড। এই মাংসপিণ্ড যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, এক সময় তার হাত পা চোখ নাক সবই থাকে, সেই ছোট্ট ছোট্ট অবস্থার যে কাঠামোটা, সেটা যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, সেটাকে বলা হয় ভ্রূণীয় পরিস্ফুটন, মানে কি ভ্রূণের বিকাশ। ভ্রূণ বলতে মানুষের একবারে ছোট্ট অবস্থা বোঝায়, যে ছোট্ট থেকে মানুষটা আস্তে আস্তে হাত পা দেখা যায়, এবং সেই ছোট্ট ভ্রূণ যখন আস্তে আস্তে বিকশিত হয়, সেটাকে বলা হয় ভ্রূণীয় পরিস্ফুটন বা ভ্রূণের বিকাশ। এটা মানুষের জন্য সত্যি, প্রাণীর জন্য সত্যি। এবার বুঝতে পারছো ভ্রূণীয় বিকাশ মানে কি? আস্তে আস্তে ভ্রূণটা কি হয়, বড় হয়। 3D থাকলে দেখাইতে পারতাম কীভাবে বড় হয়, এটা তো 3D দেখানো সম্ভব না, মানে ভয়েসে বুঝাইলাম আর কি। আমাকে জানাও এবার, আফিফা, বিথি, জলি, সুমায়া, জলি, বুঝতে পারছো ব্যাখ্যাটা? বুঝতে পারছো? ব্যাখ্যাগুলো বুঝতে হবে তোমাদের। জি স্যার। আচ্ছা, এটা গেল। এরপরে বলতেছে যে ভ্রূণীয় বিকাশের সময় দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থান, অর্থাৎ ব্লাস্টোসিল, মেসোড্রাম, উদ্বুদ্ধ স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। জাস্ট তুমি মনে রাখবা যে এখানে এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখবে এদের সিলম থাকে না। আর এটা আমাদের যে ভ্রূণীয় অবস্থা, ভ্রূণীয় বিকাশের সময় এখানে সিলমের পরিবর্তে একটা নতুন কোষ থাকে, যে কোষের নাম হচ্ছে প্যারেনকাইমা। ব্যাস, এত মনে রাখতে পারলেই হবে। যে সকল প্রাণীদের সিলম থাকে না, সেই সকল প্রাণীদেরকে অ্যাসিলোমেট বলে, এবং ভ্রূণীয় বিকাশের সময় সিলমের পরিবর্তে আমাদের প্যারেনকাইমা একটা কোষ পূর্ণ থাকে। ব্যাস, এত মনে রাখতে পারলেই হবে। এবং এই যে অ্যাসিলোমেট পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্য, এইখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, যেমন লেখা আছে এখানে, ম্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট 19-20। এই অ্যাসিলোমেট পর্বের প্রাণী কারা কারা? এর মধ্যে একজন হচ্ছে প্লাটিহেলমিনথিস। হ্যাঁ, প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা। থ্যাংক ইউ সুমাইয়া। নেমাটোটিয়া লেখা আছে, সরি নেমাটোডা না, দুঃখিত, নেমাটোয়া লেখা আছে। আচ্ছা, নেমাটোডাই হবে, সরি, এটা মানে উচ্চারণটা, স্পেলিংটা মানে ভুল লিখছে তারা, নেমাটোডাই হইতে পারে, বুঝছো? নেমাটোডাই হইতে পারে, কিন্তু হ্যাঁ, কি বললা বলো তো জলি, বুঝি না, বলো। এই নামের তো কোনো পর্ব নাই, নেমাটোডা ছাড়া। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা ভুল হয়েছে, স্পেলিংটা নেমাটোডাই হবে। যে তো প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা পর্বের প্রাণীরা কি অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। এখন এটা মনে রাখবা, উদাহরণটা মনে রাখবা, সংজ্ঞা আর উদাহরণ, মানে বিষয় দুইটা আর কি, উদাহরণ দুইটা। আর হচ্ছে গিয়ে চিত্র দেখো, চিত্র দেখতে পাচ্ছ মেবি, যে এই পোয়াটাকে অ্যাসিলোমেট বলে, যে পোয়াটাকে অ্যাসিলোমেট বলে।
এই অ্যাসিলোমেটের চিত্র তোমরা একটু আঁকার চেষ্টা করবা। ভিতরটা হচ্ছে অ্যান্ডোড্রাম, মেসোড্রামাল অঙ্গ, প্যারেনকাইমা স্তর, অ্যাক্টোডার্ম। অ্যান্ডোড্রাম ভেতরের স্তর, অ্যাক্টোডার্ম বাহিরের স্তর। আর চ্যাপ্টা কৃমি, এদের দেহে এই অ্যাসিলোমেট পাওয়া যায়। চ্যাপ্টা কৃমি, এই কৃমি তোমরা জানি চ্যাপ্টা কৃমি, হ্যাঁ। এগুলোর মধ্যে কি অ্যাসিলোমেট পাওয়া যায়। জাস্ট মনে রাখবা, চিত্রটা রাখবা আর হচ্ছে উদাহরণ মনে রাখবা, চ্যাপ্টা কৃমি, শেষ। এই অ্যাসিলোমেট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। চিত্রটা, হ্যাঁ চিত্রটা আঁকবেন আর মনে রাখবেন। এবার আসবো সুডোসিলোমেট। সুডোসিলোমেট এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। প্রথমত সুডোসিলোমেট কাকে বলে দেখবো, হ্যাঁ। এটাতে তো সিলম লুকানো অবস্থায় থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় ভ্রান্ত সিলম। ভেরি গুড, এটা খুবই একটা বিষয়। এটার অপর নাম ভ্রান্ত সিলম। সুডোসিলোমেটের অপর নাম হচ্ছে ভ্রান্ত সিলম বা অপ্রকৃত সিলম বা লুকায়িত সিলম, হ্যাঁ মনে রাখবা। এসব প্রাণীও সিলমবিহীন, তবে ভ্রূণীয় বিকাশের সময় অন্তস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল মানে হচ্ছে গিয়ে ভেতরের যে অংশটা আর কি ফাঁকা স্থান, এটাকে ব্লাস্টোসিল বলা হয়। কিন্তু কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। পেরিটোনিয়াম যে পর্দা থাকে আমরা জানি, সিলোমের মধ্যে কি পর্দা থাকে? পেরিটোনিয়াম। তো আমাদের এই শুরু সিলোমেটটা হয় কি অপ্রকৃত সিলোমেট, এটা লুকায়িত অবস্থা থাকে। ভ্রূণের বিকাশের সময় এই সিলমটা লুকায়িত অবস্থা থাকে। যখন ভ্রূণ আস্তে আস্তে বড় হয়, বিকশিত হয়, হঠাৎ করে এটার একটা উদ্ভব দেখা যায়। এটা সবসময় খেয়াল করা যায় না। তো দেখা যায় এখানে বলছে যে আমাদের এই শুরু সিলোমেট ভ্রূণীয় বিকাশের সময় আস্তে আস্তে এটা প্রকাশিত হলেও পরিপূর্ণভাবে পেরিটোনিয়াম দ্বারা ব্লাস্টোসিল গহ্বরকে বেষ্টন করে না, কিছুটা বেষ্টন করে আর কি। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা, আমি দেখাবো একটু পরেই, একটু ওয়েট করো। এখানে প্রথমত আমরা এই বিষয়টা বুঝবো যে এটা হচ্ছে ভ্রান্ত সিলম বা অপ্রকৃত সিলম যুক্ত পরের প্রাণী। আর উদাহরণটা মনে রাখবা, সুডোসিলোমেটের অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো আছে এর মধ্যে আছে নেমাটোডা। আচ্ছা ভালো কথা, এখানে একটা বিষয়, এখানে নেমাটোডা দিছে, যেহেতু এখানে নেমাটোডা দিছে, তো নেমাটোডা দেওয়ার কারণ নাই, কারণ এটা কি নেমাটোডা যদি এখানে দিত তো নেমাটোডা এখানে হওয়ার কথা ছিল না। তার মানে এটা অন্য কিছু একটা হবে। নেমাটিয়া পরভুক্ত, এই পর্বটা আমি এখনো দেখি না। আচ্ছা আমি এটা পরে দেখবো না, এর মধ্যে একটা কনফিউজ লাগতেছে আমার। জাস্ট মনে রাখবা নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেটের অন্তর্ভুক্ত। আবার হচ্ছে কি রোটিফেরা, তারপর হচ্ছে কি কিনোরসিয়া, যাই প্রভৃতি পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। আমার মনে হয় এটা ঠিকই আছে। নেমাটোয়া একটা আলাদা পর্বে হইতে পারে, সেই পর্বটা হয়তো আমাদের এখন ওরকমভাবে গবেষণা নাই, যেটা আসলে এরকমভাবে পড়ানো হয়। বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা আছে কিনা আমার সন্দেহ আছে। জি স্যার। হ্যাঁ আচ্ছা, আমার হয়তো ভুল হইতে পারে কনসেপ্টে, হ্যাঁ দুঃখিত জন্য। তো মনে রাখবা যে নেমাটোড যদি এটা হইতো, এটা অবশ্যই নেমাটোড হইতো না, কারণ একটা জিনিস তো দুইটার মধ্যে থাকতে পারে না। যাই কারণে মনে রাখবা এই পর্বগুলো আসলে আমার আলাদা পর্ব, যেগুলো আমরা মেন বইতে হয়তো বা কম দেখছি, হয়তো অন্য সেক্টরে আছে, কিন্তু এটা অবশ্যই আছে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15-তে এখান থেকে প্রশ্ন আসে, নেমাটোডা থেকে প্রশ্ন আসে। নিচে মানে প্রশ্ন এরকম হয়, নিচের কোনটি অ্যাসিলোমেট পর্বের প্রাণী, নিচের কোনটি সুডোসিলোমেট পর্বের প্রাণী, এটা মনে রাখবা। ওকে, প্রথমত রাখবা এটা বৈশিষ্ট্য দুইটা, আর কি উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবো সবই। এরপরে আমরা যদি চিত্রর দিকে তাকাই, এ হচ্ছে চিত্র। এখন একটা বিষয় তুমি একটু লক্ষ্য করো, বিষয়টা হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আগেরটার মতোই দেখতে গেলে, তবে একটু গোলাকার আর কি। অ্যাক্টোডার্ম আছে, মেসোডার্মাল অঙ্গ আছে, মেসোডার্ম পেশি, যে এটাকে যে এই পেশিটাকে বলা কি মেসোডার্মাল পেশি। আর এই যে অপ্রকৃত সিলম এটা, আর এটা হচ্ছে মাঝখানে কি অ্যান্ডোডার্ম। আর এই শুরু সিলমের যেটা, এটা আমাদের গোলকৃমি যে পর্বের প্রাণী রয়েছে বা গোলকৃমি প্রাণী রয়েছে, তার মধ্যে কি মূলত বেশি পাওয়া যায়। অন্যান্য প্রাণীদের মধ্যেও পাওয়া যায়, কিন্তু গোলকৃমিটাই কি হয় বেশি আমরা ইউজ করি আর কি। জাস্ট মনে রাখবা, চিত্রটা আঁকার চেষ্টা করবা আর উদাহরণটা মনে রাখবে আর কি। এতটুকু মনে রাখতে পারলেই হবে। কথা কি বুঝতে পেরেছো এতটুকু?
এটা আমাকে জি, স্যার। জানাও। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ, এরপরে একটা বিষয়, এখানে একটা পর্দা আমরা দেখব। এই যে এটাকে বলা হয় পর্দা, এই যে পেঁচানো পেঁচানো যেটাকে বলা হয় পর্দা, পেরিটোনিয়াম পর্দা আমরা বলবো এটাকে। হ্যাঁ, এই পর্দাটা কিন্তু এই যে মাঝখানে যে আছে তার আশেপাশে কিন্তু বেষ্টন করে রাখে নাই। মাঝখানটা আছে অ্যান্ডোডার্ম, অ্যান্ডোডার্মকে কিন্তু বেষ্টন করে নাই। ঠিক আছে, অ্যান্ডোডার্মকে কিন্তু বেষ্টন করেনি। আমাদের এটাই বলছে যে প্যারেনকামা কোষ সম্পূর্ণরূপে কি করে নাই, সরি এটা না, এই যে এই জায়গায় মেসোডার্ম কোষ স্তর অবস্থান করে, কিন্তু সম্পূর্ণ কোষ স্তরকে ব্লাস্টোসিল বেষ্টন করে না। পেরিটোনিয়াম বেষ্টন করে না। এই যে এটা, এই যে পেরিটোনিয়াম যেটা মেসোডার্ম যেটা কোষ, এই যে এই অংশটা পুরোপূর্ণ বেষ্টন করে না। রিয়াজ জয়েন করছো, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু স্পিক অফ রাখো, আমি এটা করি, পড়াই, দেন রেকর্ডটা পরে আবার দেখে নিও। আমি তোমাকে দিব নে পরীক্ষার সাজেশন যতটুকু পারি ক্লাস শেষ করি। তো দেখো, খেয়াল করো, হ্যাঁ, সুডোসিলোমেটের মধ্যে এই যে যে পেশিটা আছে মেসোডার্ম পেশি যেটাকে আমরা বলি, এই মেসোডার্ম পেশিটা কি করে না, এই মাঝখানে অ্যান্ডোডার্মকে বেষ্টন করে না, পরিপূর্ণভাবে বেষ্টন করে না, যেটা আবার এই যে ইউসিলোমের মধ্যে পরিপূর্ণভাবে কি করে, বেষ্টন করে। ঠিক আছে, এই হচ্ছে মূল পার্থক্য। একটু পরে পার্থক্য বুঝবা, জাস্ট মনে রাখবা পেঁচানো যে ফিতার মতো অংশ এটাকে বলা হয় কি, মেসোডার্মাল পেশি, যেটাকে আমরা কি বলতে পারি, পেরিটোনিয়াম পেশি বলতে পারি। কথা কি বুঝতে পারতেছো? এটা আমাকে জানাও। এগুলো জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এতটুকু বুঝছেন? ক্লিয়ার? জি, স্যার। আচ্ছা, এরপরে দেখো নেক্সট, লাস্ট অফ অল ইউসিলোমেট, যেটাকে বলা হয় প্রকৃত সিলোমেট। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছিল। ইউসিলোমেট এগুলো প্রকৃত সিলোমযুক্ত পর্বের প্রাণী, কারণ ভ্রূণীয় মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বর রূপে সিলোম তৈরি হয় এবং এগুলো চাপা মেসোড্রামাল এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত হয় এবং পেরিটোনিয়াম স্তর দ্বারা কি হয়, সম্পূর্ণ বেষ্টিত থাকে। আর ইউসিলোমেটদের অপেক্ষাকৃত উন্নত পর্বের প্রাণী মনে করা হয়। আমাদের যত প্রাণী রয়েছে সিলোমের ক্যাটাগরিতে, যত প্রাণী রয়েছে, যেমন অ্যাসিলোমেট পর্বের প্রাণী, সুডোসিলোমেট পর্বের প্রাণী, ইউসিলোমেট পর্বের প্রাণী, প্রত্যেকটা অংশ থেকে ইউসিলোমেট পর্বে যে সকল প্রাণী অবস্থান করে এগুলো সবচেয়ে উন্নত শ্রেণীর। এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে কোন শ্রেণীর প্রাণীরা সবচেয়ে উন্নত শ্রেণীর হয়, ইউসিলোমেট পর্বের প্রাণী, কারণ এদের মধ্যেই প্রকৃত সিলোম পাওয়া যায়। এদের মধ্যে যে সিলোম থাকে সেটা আসল সিলোম, এই জন্য এদেরকে কি বলে, উন্নত প্রাণী বলে। যেমন মানুষ উন্নত পর্বের প্রাণী। আমাদের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব কারা, মানুষ। তো মানুষ যেহেতু উন্নত পর্বের প্রাণী, তো মানুষের মধ্যে যে সিলোম থাকে এটা হচ্ছে কি, ইউসিলোমেট। কথা কি বুঝতে পারছো? ইউসিলোমেট যারা হবে তারা সবাই উন্নত শ্রেণীর প্রাণী, মানুষ বলো, তারপরে পশুর মধ্যে যারা আছে আমাদের এই করলা পর্বের প্রাণী, সবই হচ্ছে কি ইউসিলোমেট। মন থাকবে সবার। যেমন দেখো লেখা আছে এখানে, মলাস্কা পর্বের প্রাণীরা সকলেই ইউসিলোমেট, অ্যানিলিডা পর্বের প্রাণীরা ইউসিলোমেট, আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা ইউসিলোমেট, একাইনোডার্মাটা ও করলাটা পর্বের প্রাণীরা সবাই কি ইউসিলোমেট। আমরা মানুষ কোন পর্বের প্রাণী বলো তো? মানুষ কোন পর্বের প্রাণী? করলাটা, ভেরি গুড, এটা আমরা জানি, সেই 9-10 থেকে বলে আসছি। করলা পর্বের প্রাণী। তো মানুষের মধ্যেই যে সিলোম আছে এটা কি আসল সিলোম। এই জন্য মানুষ কি প্রাণী জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী, সবচেয়ে উন্নত প্রাণী। ঠিক আছে, হিসাবে বিবেচনা করা হয় বিজ্ঞানীদের এই সিলোমের স্ট্রাকচার অনুযায়ী মানুষ কি উন্নত শ্রেণীর মধ্যে পড়েছে। তো এই হচ্ছে ব্যাপারটা, খেয়াল রাখবা। তো এখানেও মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14 আসছিল, এই মলাস্কা থেকে প্রশ্ন হয়েছিল। আর এই যে ইউসিলোমের যেটা আছে, এই ইউসিলোমের চিত্র আমরা দেখব। রিয়াজ, আফিফা, তারপর হচ্ছে বিথি, তোমরা কি বুঝতে পারছো? তোমাদের রেসপন্স লাগবে। এই যে ইউসিলোমেটের বিষয়ে যে কথাটা বললাম, বুঝতে পারছো কি? আমাকে বলতে হবে প্লিজ। আমরা একটু প্র্যাকটিস করবো, একটু পরেই আমরা সিকিউ প্র্যাকটিস করবো। এর উপর ভিত্তি করে সিকিউ আছে আমাদের, বোর্ড পরীক্ষা আসছে সিকিউগুলো। ওকে, তাহলে চলো আমরা এখন ইউসিলোমেটটা দেখি। দেখো উপরেরটা হচ্ছে সুডোসিলোমেট, নিচেটা হচ্ছে কি ইউসিলোমেট।
এখন ইউসিলোমেটটার পার্থক্য খুঁজো তুমি একটু। পার্থক্য সব জায়গায় প্রায় সেম দেখবা, একটা জায়গায় পার্থক্য আছে। যেমন দেখো অ্যাক্টোডার্ম আছে, তারপর হচ্ছে কি মেসোড্রামাল অঙ্গ আছে, অ্যান্ডোড্রামও আছে, কিন্তু একটা জিনিস আমার বেশি আছে। যেমন দেখো এই যে মাঝখান এই যে ফিতাটা আছে না, ফিতাটা পেরিটোনিয়াম যে অংশটা আর কি, এই ফিতাটা কিন্তু মাঝখানে এই জায়গার মধ্যে আবদ্ধ হয়ে আছে। দেখো এটা সাইডেও আছে এবং মাঝখানেও ঘেরা করা আছে। মানে অ্যান্ডোড্রাম যে অংশটা তার চারপাশে বেষ্টন করে কিন্তু এই ফিতাটা অবস্থান করে। এই ফিতাটাই হচ্ছে মেসোডার্মাল পেরিটোনিয়াম অঙ্গ। অঙ্গ না অবশ্য, অংশ আর কি। পেরিটোনিয়াম স্তর বলা যায় এটাকে, এই সুতাটাকে বলা যায় পেরিটোনিয়াম স্তর, যে স্তরটা অ্যান্ডোডার্মকে ঘিরে অবস্থান করতেছে। সবাইকে এবার বুঝতে পারছো মূল পার্থক্য? উপরের চিত্রের মধ্যে মাঝখানে আমাদের কোনো বেষ্টন করা নাই, এই চিত্রে কি বেষ্টন করা আছে। পেরিটোনিয়াম পর্দাটা অ্যান্ডোডার্মকে ঘিরে আছে, এখানে ঘিরে আছে, এখানে ঘিরে নাই। এই হচ্ছে পার্থক্য। বলো। ইউসিলোমেটে মেসেন্টারিও আছে। বুঝি নাই। আবার বলো। ওই যে নিচে দেখা যাচ্ছে যে মেসেন্টারি, ওইটা তো অন্য কোনো সিলোমেটে নাই। ও সরি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, আমি এটা বলি নাই, দুঃখিত। মেসেন্টারি নামে যে একটা অংশ আছে, এই জিনিসটা এই যে এখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু এই জায়গায় একটা ইউনিক, অন্যগুলাতে নাই। তবে মূল বিষয়টা হচ্ছে কি যে এই জিনিসটা মাঝখানে যে এই অংশটা আর কি, এটার কারণে মূলত পার্থক্য হয়। সুরোসিলোমেট আর ইউসিলোমের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটা। সুরোসিলোমের মধ্যে আমাদের পেরিটোনিয়াম পর্দাটা আংশিকভাবে বেষ্টন করে থাকে এটার মধ্যে, আর এটা পুরোপুরি বেষ্টন করে থাকে, এই আর কি। এই জন্যই সুরোসিলোমেট আর ইউসিলোমের মধ্যে পার্থক্য পেরিটোনিয়াম পর্দা দ্বারাই করা হয় মূলত। বুঝতে পারছো এবার? পেরিটোনিয়াম পর্দা দ্বারাই মূলত পার্থক্য করা হয় সুরোসিলোমেট আর ইউসিলোমেটকে। আচ্ছা, এটা গেল। তো ক্যাচো হচ্ছে আমাদের প্রকৃত সিলোমে একটা প্রাণীর উদাহরণ, মানুষও কিন্তু আছে এখানে। তবে এই যে ইউসিলোমেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা মনে রাখবা। ইউসিলোমেটকে দুই ভাগে ভাগ করা যায়। ভ্রূণীয় বিকাশকালীন সময় সিলম সৃষ্টির প্রকৃতির উপর ভিত্তি করে প্রকৃত সিলমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের সাইজো সিলোমেট, আর একটা হচ্ছে অ্যান্টেরোসিলোমেট, দুইটা। তো আমি দেখি ক নম্বরে কি বলছে। সাইজো সিলোমেট, যে সকল নন কর্ডেড প্রাণীদের সিলম ভ্রূণীয় মেসোড্রাম টিস্যু বিদীর্ণ হয়ে বা ভেদ করে সৃষ্টি হয় তাদেরকে সাইজোসিলোমেট বলে। মানে যে সকল নন কর্ডেড, মানে কি কর্ডেটা পর্বের প্রাণী না, যে সকল পর্বের প্রাণীরা কর্ডেটা পর্বের না, সে সকল প্রাণীদের যে ভ্রূণের বিকাশের সময় মেসোড্রামাল টিস্যু যেটা থাকে, মেসোড্রামাল একটা টিস্যু থাকে, সেই টিস্যুটা ভেদ করে এই সিলোমটা বের হয়ে আসে। বিদীর্ণ করে মানে ভেদ করে আর কি। এটা চিত্র দেখালে সহজে বুঝতাম। জাস্ট মুখস্থ করবা, যে সকল নন কর্ডেড প্রাণীদের সিলম ভ্রূণের বিকাশের সাথে সাথে মেসোড্রামাল টিস্যু ভেদ করে বের হয়ে আসে তাদেরকে সাইজোসিলোমেট বলা হয়। এর মধ্যে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা পর্বের প্রাণীরাও কি অন্তর্ভুক্ত। বিশেষ করে আর্থ্রোপোডা, মলাস্কা পর্বের প্রাণীদের সিলম রক্ত দ্বারা পূর্ণ থাকে বলে এই ধরনের সিলমকে আবার হিমোসিলও বলা হয়। খুব ইম্পর্টেন্ট লাইন এটা আমাদের। সাইজোসিলোমেট পর্বের কিছু কিছু পর্বের প্রাণীদের হিমোসিল বলা হয় কেন? কারণ এই সকল পর্বের প্রাণীদের সিলম যেটা, সেই সিলম অংশটা এটা তো ফাঁকা থাকে, তাই না? এটা একটা গহ্বর, সিলম একটা গহ্বর আর কি। তো এই সিলমটার যে গর্তটা, সেই গর্তটা রক্ত দ্বারা কি থাকে? পূর্ণ থাকে। যখনই সিলমটা রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে তখন ওই অবস্থাটাকে বলা হয় হিমোসিল। পরীক্ষা আসে যে হিমোসিল কাকে বলে। আর্থ্রোপোডা, মলাস্কা পরের প্রাণীদের সিলম যখন রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে সেই অবস্থাটাকে বলা হয় হিমোসিল। আফিফা, জলি, রিয়াজ, বিথি, বুঝতে পারছো হিমোসিল কাকে বলে? এটা মনে রাখতে হবে, এটা সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে।
রেসপন্স করবা, হ্যাঁ? আমি কিন্তু তোমাদের লাইন টু লাইন বোঝানোর চেষ্টা করতেছি কীভাবে কী হয়, কোনটা ইম্পর্টেন্ট বলতেছি। আচ্ছা, পরবর্তী হচ্ছে গিয়ে অ্যান্টেরোসিলোমেট। রিয়াজ রেসপন্স করো। এ ধরনের প্রাণীদের সিলম ভ্রূণীয় আর্কেনেন্টের প্রাচীরের সৃষ্টি হয়, মেসোডার্মাল থলি থেকে উৎপন্ন হয়। মানে আমাদের এই পর্বের প্রাণীরা যারা আছে, যেমন একাইনোডার্মাটা, কর্ডাটা পর্বের প্রাণী, এই পর্বের প্রাণীদের যে সিলমটা সৃষ্টি হয় সেটা একটা প্রাচীর থেকে সৃষ্টি হয়। এই প্রাচীরটার নাম হচ্ছে আর্কেন্টেরন। আসলে উচ্চারণটা আমাকে উঠতেই কষ্ট হচ্ছে। আর্কেন্টেরন। এই সকল প্রাণীদের যে ভ্রূণের মধ্যে সিলম উৎপন্ন হয় বা সৃষ্টি হয়, এই সিলমগুলো একটা প্রাচীর থেকে সৃষ্টি হয়, আর্কেন্টেরন প্রাচীর। এই আর্কেন্টেরন প্রাচীর থেকে যেহেতু আমাদের এই সিলমটা উৎপন্ন হয়, এই জন্য এদেরকে অ্যান্টেরোসিলোমেট বলা হয়। এর মধ্যে একাইনোডার্মাটার করাটা কি অন্তর্ভুক্ত। জাস্ট মনে রাখবা, এটা হচ্ছে জাস্ট সংজ্ঞা আর কি। এই হচ্ছে বিষয়কে, যদিও এটা একটু কষ্ট উচ্চারণ করতে কষ্ট হবে, তারপর একটু কষ্ট মনে রাখবা আর কি। এতটুকু বুঝছো? জাস্ট আমাদের দুইটা উদাহরণ মনে রাখতে হবে, সাইটোসিলোমেট, এর মধ্যে হিমোসিল সবচেয়ে ইম্পর্টেন্ট, আর অ্যান্টেরোসিলোমেট। শেষ। এরপর আমরা যাব সিলোমের গুরুত্ব নিয়ে আলোচনা করতে। সিলোমের গুরুত্ব কিন্তু আমাদের জানতে হবে, কারণ পরীক্ষা খননে আসে সিলোমের গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা যখন খননের ক্লাস করব তখন তো আমরা দেখব। তারপর আপাতত এখন যেহেতু সিলোম পড়তেছি, এটা গুরুত্বটাও পড়ে ফেলবো, চলো। ওকে, তো দেখো সিলোমের গুরুত্ব আছে চারটা, এখানে চারটাই মুখস্থ করো, সমস্যা নাই। সিলোমের গুরুত্বটা আসলে কি? প্রথমত, সিলম দেহ প্রাচীরের ভেতর প্রাণীর বিভিন্ন অঙ্গকে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে ও নড়তে সাহায্য করে। মূল কথা হচ্ছে প্রাণীদেরকে নড়াচড়া করতে এবং বৃদ্ধি পেতে সাহায্য করে। জাস্ট মূল কথা মুখস্থ করবা। সিলোমের গুরুত্বের মূল কথা কি? একটা প্রাণী তো নাড়াচাড়া করতে চায়, তাই না? নড়াচড়া করবে, দৌড়াদৌড়ি করবে বা বড় হবে। তো সিলম কি করে? একটা প্রাণীর দেহকে নাড়াচাড়া করতে সাহায্য করে, আর সেই প্রাণীটাকে ছোট থেকে বড় হতে সাহায্য করে। তুমি নিজের ভাষায় লিখবা, বইয়ের ভাষায় পড়বা, নিজের ভাষায় লিখবা, যতটুকু তুমি বুঝতে পারো। প্রথম পয়েন্টটা বুঝতে পারছো যা বললাম? 2 নাম্বার পয়েন্ট, সিলম দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে বজ্র পদার্থ, পুষ্টি পদার্থ ও গ্যাস পরিবহনে সহায়তা করে। জাস্ট এটাকে নিজের ভাষায় বলতে পারো যে দেহের ভেতর যখন বজ্র পদার্থ আছে, পুষ্টি পদার্থ, গ্যাস, এগুলো দেহের সকল জায়গায় পরিবহন করতে সিলম সাহায্য করে। আমরা জানি বজ্র পদার্থ, পুষ্টি পদার্থ, গ্যাস, এগুলো কি শরীরের মধ্যে কি করতে হয়? অনবরত কি করতে হয়? মানে মুভ করতে হয়। একটু ওয়েট, আমি আসতেছি। তো দেখো, ওই যে আমাদের যেটা বলতেছিলাম যে বজ্র পদার্থ, পুষ্টি পদার্থ, গ্যাস, এগুলো কি পরিবহন করতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। আমরা জানি রক্ত সারা দেহে কী হয়? পরিবহন হয়। রক্ত যদি পরিবহন না হইতো মানুষ কিন্তু বাঁচতে পারতো না। রক্ত যদি থেমে থাকে, মানুষের মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত অনবরত প্রতি সেকেন্ডে কী হয়? রক্তগুলো পাম্প হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কী হয়? সঞ্চারিত হয়। যদি এটা না হইতো মানুষ কিন্তু বাঁচতে পারতো না, কারণ পরিবহন ছাড়া কিন্তু প্রতিটা কোষের মধ্যে পুষ্টি সরবরাহ, কোষের বৃদ্ধি, এগুলো কিন্তু পসিবল না। তো রক্তের মতো বজ্র পদার্থ, পুষ্টি পদার্থ, গ্যাস পদার্থ, এগুলো কী করতে হবে? পরিবহন করতে হবে, এদিক থেকে সেদিক নিতে হবে। এজন্য আমাদের সিলম কাজ করে। নিজের ভাষা জাস্ট লিখবা, আমি যেটা বলতেছি এই কথাটা নিজের ভাষা নোট করে রাখবা, সেটা মুখস্থ রাখবা, তাহলে ইজি হবে। 2 নম্বর পয়েন্টটা বুঝতে পারছো? কথা বলো প্লিজ, বুঝতে পারছেন? 3 নম্বর আসি। জি স্যার।
সিলম প্রাণী দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। খুবই ইম্পর্টেন্ট লাইন। এই যে আমাদের মানবদের মধ্যে অনেকগুলো কি থাকে, অঙ্গ থাকে না? যেমন হাড়ের মধ্যে কতগুলো অঙ্গ আছে, তারপর হচ্ছে গিয়ে পেশির মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, অনেক কিছুর মধ্যে অঙ্গ তো আছে, আমরা জানি অঙ্গ তন্ত্র এগুলো আমরা জানি। তো একটা অঙ্গের সাথে অন্য অঙ্গের কিন্তু সংঘর্ষ লাগতেই পারে, ধাক্কা লাগতেই পারে। তো একটা অঙ্গ যাতে অন্য অঙ্গের মধ্যে ধাক্কা না লাগে এইটা থেকে রক্ষা করার জন্য সিলম কাজ করে। ধাক্কা লাগলে কি হবে? ধাক্কা লাগলে একটার কাজ আরেকটা ব্যাহত করে ফেলবে। সাপোজ শ্বাস প্রশ্বাস যে কাজটা করে, যে অঙ্গ শ্বাস প্রশ্বাসের কাজ করে, সেই অঙ্গ যখন রক্তের সাথে ধাক্কা লাগবে, রক্তের অঙ্গের সাথে, তখন রক্তের অঙ্গের সাথে কি হবে? তার একটা মানে কি বলে, মারামারি লাগবে, মানে এটা গন্ডগোল লাগবে আর কি। তো দেখা যাবে একজন কাজ করতে যাবে, একটা সংঘর্ষের কারণে সেই কাজটা বিঘ্নিত ঘটবে। তো এটা একটা মারাত্মক বিষয় যে দেহের মধ্যে যে অঙ্গগুলো আছে সে অঙ্গগুলো যদি নিজের স্বাধীন মতো কাজ করতে না পারে তাহলে কি হয়? দৈহিক অনেক সমস্যা তৈরি হয়। তো দেহের অভ্যন্তরের যে অঙ্গগুলো সেগুলো যাতে একটার মধ্যে একটা সংঘর্ষ না লাগে এই জন্য সিলম কী করে? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাস্ট অফ অল 4 নাম্বার, নরম দেহ বিশিষ্ট প্রাণীতে যেমন অ্যানেলিড তরলপূর্ণ সিলম চলনের সময় হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। এর মানে হচ্ছে যে সকল প্রাণীর দেহটা নরম থাকে সে সকল প্রাণীর দেহর সিলমগুলো এক প্রকার কঙ্কাল হিসেবে কাজ করে, মানে একটা আবরণ হিসেবে কাজ করে, যাতে করে সেই প্রাণীর দেহের যে অংশগুলো আছে, টিস্যু বলো বা অঙ্গগুলো, সেগুলো কি থাকে? শক্ত থাকে, মজবুত থাকে। আমরা জানি আমাদের যে দেহের কঙ্কাল, আমাদের যে মানবদের কঙ্কাল কি করে? মানুষকে বাহিরের শত প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে, কারণ কঙ্কালের মধ্যে যেগুলো থাকে সেগুলো নরম থাকে, হাড়ের মধ্যে যে অংশগুলো থাকে এগুলো কি নরম থাকে। তো এগুলো থেকে রক্ষা করার জন্য কি কঙ্কাল একটা ঢাল হিসেবে কাজ করে। তো যে সকল প্রাণীর দেহটা নরম হয় সেক্ষেত্রে আমাদের কি হয়? এই সিলমগুলো হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে, যাতে করে বাহিরের কোনো প্রতিকূল পরিবেশ থেকে ভেতরের অংশগুলো কি পায়? রক্ষা পায়। তো চার নাম্বার যদি কষ্ট লাগে মুখস্থ রাখতে, 3টাই মুখস্থ করো, 3টা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এ হচ্ছে সিলমের গুরুত্বের ব্যাখ্যা। বুঝতে পারছো জলি, রিয়াজ, বিথি? জি স্যার। ওকে, তো ক্লাসের লিঙ্ক তো চলে যাচ্ছে, আমাদের তো আবার প্র্যাকটিস করতে হবে বোর্ড পরীক্ষার প্রশ্ন। তো আমরা কি আজকে প্র্যাকটিস করব নাকি পরে করব বলো? আজকে করব না কালকে করব? 3টা প্রশ্ন প্র্যাকটিস করলে হয়ে যাবে এই টপিক। আচ্ছা, তাহলে আজকে যদি করাইবো পরে করি। বিথি বলছে পরে করি, আচ্ছা রিয়াজ বলছে আজকে করব। আসলে লগে লগে করলেই ভালো হয়ে যায় অবশ্য, সেই ক্ষেত্রে বেশি রাত তো হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে বলি, বেশি রাত তো হয় নাই, আমি তাহলে রেকর্ডটা সেভ করি এবং আজকেই করা দিই, যেহেতু টপিকটা আছে 3টা, বেশি লাগবে না, লগে লগে প্র্যাকটিস করলে ভালো, আপলোড করতে পারবো রেকর্ড। তো 5 মিনিট পর আইসো, 5 মিনিট পর লিঙ্ক দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে বায়োলজি ক্লাসে আমরা সিলম নিয়ে পড়তেছি, এই সিলমটা পড়ার আগেই আমাদের এই জিনিসটা জানতে পারাটা উচিত ছিল, বা তোমাদেরকে দেখানোর প্রয়োজন ছিল, ভুলে গিয়েছিলাম, দেখাতে পারিনি, এখন আমি দেখা দিই। এই যে আমাদের সিলমের মধ্যে আমরা পড়ছিলাম মেসোড্রাম স্তর থেকে আমাদের কি হয়? এই পেরিটোনিয়াম কোষ তৈরি হয়। তো আমি তোমাদের বলছিলাম একটু যে দ্বিস্তরী ত্রিস্তরী এই প্রাণীগুলো সম্পর্কে বলছিলাম। তো দ্বিস্তরী ত্রিস্তরী যে প্রাণীগুলো আছে এগুলোর মধ্যে একটা ভাগ আছে। যে সকল প্রাণীদের ভ্রূণীয় স্তর 2টা স্তর দিয়ে গঠিত হয়, একটাকে বলা হয় তোমার অ্যাক্টোডার্ম আর একটাকে বলা হয় অ্যান্ডোডার্ম। তাদেরকে বলা হয় দ্বিস্তরী পরের প্রাণী। আর যে সকল পরের প্রাণীতে 3টা স্তর থাকে, অ্যাক্টোডার্ম থাকবে, অ্যান্ডোডার্ম থাকবে এবং থাকবে একটা মেসোডার্ম। এই মেসোডার্ম জিনিসটার জন্যই আমাদের সিলমের মূল বিষয়টা কাজ করে। তোমরা দেখতে পাচ্ছ 2টা চিত্র, বাম দিকে একটা চিত্র, ডান দিকে একটা চিত্র।
বাম দিকে চিত্রটার মধ্যে মূলত আমাদের অ্যাক্টোডার্ম, যেটা এই স্তরটাকে বলে অ্যাক্টোডার্ম, সবুজ কালার যে অংশটা। ডান পাশের চিত্রটাও এই যে সবুজ কালারটা হচ্ছে কি অ্যাক্টোডার্ম। আর অ্যান্ডোডার্ম হচ্ছে একবারে ভেতরের যে অংশটা লাল লাল, এই যে লাল অংশটা হচ্ছে কি অ্যান্ডোডার্ম। এখানে লাল অংশ আছে, এই যে অ্যান্ডোডার্ম। ঠিক আছে, এই দুইটা কিন্তু দুই চিত্র সেম, বাম চিত্র যেটা ডান চিত্র সেম ওইটাই আছে, তবে দুই চিত্রের মধ্যে একটা পার্থক্য আছে। আমার ওয়াইফাইটা হঠাৎ করে চলে গেছে, তো ওই জন্য একটু ওয়েট করো, আমি এমবি দিয়ে আছি এখন। সরি, আমার ওয়াইফাই হঠাৎ করে চলে গিয়েছিল, একটু ওয়েট। তোমরা হয়তো শুনতে পাচ্ছ, একটু ওয়েট করো। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাও। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আমার ওয়াইফাই চলে গেছে, আমি এমবি দিয়ে আসছি এখন। ওকে, দেখো তাহলে যেটা বলতেছিলাম, এই যে দুইটা চিত্র, দ্বিস্তরী আর ত্রিস্তরী দুইটা চিত্র যে আছে, এর মধ্যে মূল পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ। দুইটা চিত্রের মধ্যেই অ্যাক্টোডার্ম আছে, অ্যান্ডোডার্ম আছে। অ্যাক্টো মানে সবার বাহিরের স্তর, অ্যান্ডোডার্ম মানে কি সবার ভেতরের স্তর। আর আমাদের আর যে অংশটা মাঝখানে মূল পার্থক্য করে সেটা হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম দেখো, এই ডান পাশে চিত্রের মধ্যে মাঝখানে একটা সাদা স্তর আছে, এই সাদা স্তরটাকে বলা হয় মেসোডার্ম। আর এই মেসোডার্ম থেকে আমাদের প্যারিটোনিয়াম কোষ উৎপন্ন হয়, সেখান থেকে আমাদের কি হয় সিলম পাওয়া যায়, বা সিলম অংশটা সেখান থেকে কাজ করে আর কি। বুঝতে পারছো কি? এই দুই চিত্রটার মাঝখানটা যে জাস্ট তাকাও, মাঝখানে যে লেয়ারটা, বাম পাশের জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে যে মাঝখানের যে ইয়াটা, এটা কোনো স্তর না, এটা একটা হচ্ছে জাস্ট আলাদা একটা অংশ, এটা কোনো স্তর বলবো না আমরা, এটা হচ্ছে ম্যাসোগ্লিয়া নামে একটা অংশ থাকে। আর ডান পাশে যে স্তরটা, এটাকে বলবো একটা মেসোড্রাম স্তর। অ্যাক্টোড্রাম, মেসোড্রাম, অ্যান্ডোড্রাম, এই তিন রকম স্তরের সমন্বয় আমাদের কি এই ত্রিস্তরী পর্বের প্রাণীদের দেহের কাঠামো গঠিত হয়। আর ম্যাসোগ্লিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণীদের, যেখানে ত্রিস্তরী প্রাণীদের ম্যাসোগ্লিয়া না থেকে থাকে মেসোড্রাম, আর এখানে থাকে ম্যাসোগ্লিয়া। এই আর কি বিষয়। এবার ব্যাপারটা বুঝতে পারছো বাকিরা? পুরোপুরি ক্লিয়ার বুঝতে পেরেছো কি? আমাকে বলতে হবে একটু প্লিজ। ওকে, এই ব্যাপারটার জন্যই, হ্যাঁ, এই ব্যাপারটার জন্যই মূলত আমাদের এই যে মেসোড্রাম, মেসোগ্লিয়া এর পার্থক্যের জন্যই আমাদের কি হয়, একটা দ্বিস্তরী পর্বের প্রাণী হয়, একটা কি হয় ত্রিস্তরী পর্বের প্রাণী হয়ে থাকে। ওকে, তো মোটামুটি এটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা মেইন কাজ করব। মেইন কাজ হচ্ছে আমরা দেখব ওই যে আমাদের সিলোমের সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা পড়ছিলাম, সিলোমের সংজ্ঞার মধ্যে কি পড়ছিলাম দেখো, যে মেসোড্রাম স্তর থেকে সৃষ্টি হয়। সিলোমটা কি হয়, মেসোড্রাম স্তর থেকে সৃষ্টি হয়। মেসোড্রামাল কোষ দ্বারা নির্মিত থাকে পেরিটোনিয়াম ঝিল্লি। ওকে, এই বিষয়টা খেয়াল রাখবা যে মেসোড্রাম থেকে কি হয় সিলোমের উৎপত্তি হয়। ওকে, তো মেসোড্রাম বা মেসোড্রামাল যে স্তর সেটা বুঝাই ফেললাম। এখন আমরা প্র্যাকটিস করব। বিগত বছর বোর্ড পরীক্ষায় আমাদের এখান থেকে প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এই টপিকটা কমপ্লিট। আজকেই আমাদের টপিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে কাজ করতে পারবো। তো চলো, প্রথম প্রশ্নটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি, মনোযোগ দিবা। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের এসেছিল চট্টগ্রাম বোর্ড 21 সালে, এবং একই প্রশ্ন আমাদের এসেছিল সিলেট বোর্ড 21 সালে।
অর্থাৎ একই প্রশ্ন দুইটা বোর্ডেই সেমভাবে করা হয়েছে, বা বলা যায় রিপিট হয়েছে আর কি। চট্টগ্রাম বোর্ড 21 সালে যে প্রশ্ন হয়েছে, সিলেট বোর্ড 21 সালে সেম প্রশ্নই হয়েছে এই টপিক থেকে। মনোযোগ দিয়েও প্রশ্নটা, সুমাইয়া, বিথি, রিয়াজ, খেয়াল রেখো, আমরা পড়ি। তো উদ্দীপকটা ভালো করে খেয়াল করো কি বলছে। প্রবাল দ্বীপ আমাদের পরিচিত, এই দ্বীপ তৈরি করে নির্দিষ্ট পর্বের সদস্যরা। আবার সিলোমের ভিত্তিতেও প্রাণীজগতের শ্রেণীবিন্যাস করা হয়েছে। ব্যাস, এটা উদ্দীপক। আমরা এখন গহন প্রশ্ন সলভ করব। উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ করো। প্রশ্ন আমাদের ভালো করে পড়তে হবে, উদ্দীপকও পড়তে হবে, তারপরে আমরা উত্তর করব। আমরা উদ্দীপক পড়ছি, উদ্দীপকটা 2 লাইনের উদ্দীপক, বেশি বড় না, খুবই ছোট্ট একটা উদ্দীপক। গহন নাম্বার প্রশ্নের মধ্যে কোনো প্যাচ গোজ নাই, সিম্পলভাবেই লিখছে। উদ্দীপকের শেষ বাক্যে যে কথা বলছে এটাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করা মানে বর্ণনা করা, কি বলছে এখানে। আমরা দেখতে পাচ্ছি শেষ বাক্যে বলতেছে সিলোমের ভিত্তিতেও প্রাণীজগতের শ্রেণীবিন্যাস করা হয়েছে। তা আমরা তো পড়তেছিলাম, আমাদের সিলোমের প্রকারভেদ পড়তেছিলাম এবং অনেকগুলো পর্বও পড়ছিলাম। তার মানে বুঝতে পারছি সিলোমের ভিত্তিতে প্রাণীজগতে একটা শ্রেণীবিন্যাস আছে। তো এই বিষয়টাই আমাদের কি করতে বলছে, লিখতে বলছে। সিলোমের ভিত্তিতে প্রাণী জগতে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে সেই বিষয়গুলো আমাদের লিখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সবাই কি প্রশ্ন ধরতে পারছো? প্রশ্নে কি চাইছে? জি স্যার। থ্যাংক ইউ। এভাবে আমাদের উদ্দীপক পড়ে প্রশ্ন বুঝতে হবে। আমাদের আসলে মনে রাখতে হবে প্র্যাকটিস হচ্ছে মেইন ক্লাস। আমরা যে মেন বই পড়ি, মেন বই তো হচ্ছে বেসিকের জন্য, কিন্তু মেইন ক্লাস হচ্ছে প্র্যাকটিস। এই যে তোমাদের আমি সৃজনশীলগুলো প্র্যাকটিস করাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি প্রতি ক্লাসে যে হ্যাঁ আমি যে পড়াচ্ছি এগুলো পরীক্ষা আসে। পরীক্ষা আসবে না এমন কিছু পড়াই না তোমাদের, যাতে তোমরা স্যাটিসফাই হও আমার কাছে পড়া। তো এই জন্য আমি তোমাদের লগে লগে প্রমাণ দেখাই। তো এই যে পড়াচ্ছি এটাই হচ্ছে মেন ক্লাস। কারণ কি, সৃজনশীল এভাবে হাতে কলমে ধরায়া শেখানো এটা সবচেয়ে রেয়ার ব্যাপার। কারণ সৃজনশীল যতক্ষণ না পর্যন্ত ধরতে পারবা, তুমি যতই মুখস্থ করো, যতই ভালো পারো না কেন, তুমি লিখতে পারবা না। কারণ সৃজনশীল ধরাটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। অনেকে আমরা সৃজনশীল ধরতেই পাই না। যেমন এই বছর আইসিটি এক্সামে আমরা অনেকেই সৃজনশীল প্রশ্ন ধরতেই পাই না। কী চাইছে, উদ্দীপকে কী দেওয়া আছে, প্রশ্নে কী চাইছে। অনেকেই দেখছি বলছে প্রশ্ন কঠিন হয়েছে। আসলে প্রশ্ন কঠিন হয় নাই, প্রশ্নের যে প্যাচ, উদ্দীপকের প্যাচ, প্রশ্নের প্যাচ, এইগুলো পোলাপাইনা ধরতে পারে নাই, যার জন্য প্রশ্ন সহজ হওয়া সত্ত্বেও ওদের কাছে কঠিন লাগছে। তো মেইন ক্লাস হচ্ছে বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করার ক্লাস, বেশি বেশি এমসিকিউ সলভিং ক্লাস। এগুলো হচ্ছে মেইন ক্লাস। এগুলো তোমাদের বেশি ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে। তো এগুলো জানতে অবশ্যই বেসিক তো লাগবে, এই জন্য বেসিক আগে পড়ায় দেন আমি তোমাদের প্র্যাকটিস করানো শুরু করি। তো চলো শুরু করবো। হ্যাঁ, তো আমাদের সাজিয়ে লিখতে হবে। তো সাজিয়ে লেখার সিস্টেম এখানে দেওয়া আছে, আমি জাস্ট বুঝা দিব। লিখবা কী হবে, যে উদ্দীপকের শেষ বাক্য হিসাবে সিলোম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের শেষ বাক্যে কী বিষয় নিয়ে কথা বলছে, সিলোম। আর আমরা জানি সিলোমের বা সিলোম প্রাণীর শ্রেণীবিন্যাসে বিশেষ ভূমিকা রাখে, কেননা সিলোমের উপস্থিতি, অনুপস্থিতি ও প্রকৃতির উপর নির্ভর করে প্রাণীদেরকে 3টি জগতে ভাগ করা যায় বা 3টি ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সিলোমবিহীন প্রাণী, 2 নম্বরটাকে বলা হয় অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী, আর 3 নম্বর হচ্ছে কি প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। বুঝতে পারছো ব্যাপারটা? বলতে হবে। সিলোমের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কি করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। সিলোমহীন প্রাণী, অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী আর কি প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। এখন আমরা ব্যাখ্যা দিব। প্রথমে লিখব সিলোমবিহীন পর্বের প্রাণীর মধ্যে কী কী আছে, বৈশিষ্ট্য লিখব। এখানে যা লেখা আছে তা মুখস্থ করে লিখতে পারো, বা বইতে যেমনি পড়ছিলে সেটা দিলেও পারো, সমস্যা নেই। এখানে লিখছি কি, এদের সিলোম থাকে না, মানে এখানে সহজ ভাষায় লিখছে, যতটুকু লিখলে নাম্বার পাওয়া যাবে অতটুকুই লিখছে। তারপর লিখছে দেহ গহ্বর মেসেনকাইম ও পেশি দ্বারা পরিপূর্ণ থাকে। ব্যাস, আর কিছু লেখে না। এবার উদাহরণ, পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেন মেন্থিস পর্বের প্রাণীরা সিলোমবিহীন পর্বের প্রাণীর অন্তর্ভুক্ত। ব্যাস, হয়ে গেল, প্রথম উত্তর হয়ে গেল, মানে প্রথম অংশের উত্তর হয়ে গেল। বুঝতে পারছো তো এতটুকু? এইগুলো মুখস্থ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, প্যারা নাই, বেশি চাপ নিতে হবে না।
বুঝছেন এতটুকু? কথা বলতে হবে প্লিজ। বিথি, সুমায়া, রিয়াজ, বুঝছো? আচ্ছা, 2 নাম্বার, অপ্রকৃত সিলমযুক্ত প্রাণী। আমরা জানি এদের দেহ গহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না। দেহ গহ্বরের চারদিকে পেশি স্তর বিদ্যমান থাকে। উদাহরণ, নেমাটোডা। এটা আসলে উচ্চারণ পারতেছি না, দুঃখিত। অ্যাকান্থোসেফালা যে কিছু একটা, দুঃখিত। রেটিফেরা আর কি অ্যান্থ্রোপ্রোক্টা, পরের প্রাণী ইত্যাদি। জাস্ট উদাহরণ দিবা, 2টা দিলেই হবে। 3 নাম্বারটা হচ্ছে প্রকৃত সিলমযুক্ত পরের প্রাণী। এদের দেহ গহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত থাকে। এক্ষেত্রে দেহ প্রাচীর, পৌষ্টিক নালী সংলগ্ন আবরণীকে যথাক্রমে প্যারাটাইল ও ভিসেরাল আবরণী বলে। এগুলো যদি দিতে না মন চায় বইটা দিবা, সমস্যা নেই। উদাহরণ হচ্ছে মলাস্কা, অ্যারিলিডা, অ্যাকাইডোডার্মাটা এবং কি করেটা পরের প্রাণী। ব্যাস হয়ে গেল। আমাদের মূলত এটাই বলছে, শ্রেণীবিন্যাস করতে বলছে না। আমরা তো জানি সিলমের ভিত্তিতে 3 প্রকার, একটা হচ্ছে সিলমবিহীন অ্যাসিলোমেট, 2 নাম্বার হচ্ছিল কি শুরু সিলোমেট, 3 নাম্বার কি ইউসিলোমেট। সেগুলো ছিল ইংলিশে, এখন এগুলো লিখছে বাংলায়। ইংলিশ লিখলেও পারো, বাংলা লিখলেও পারো, কোনো সমস্যা নেই। সবাই কি এই প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝতে পারছো? সুমায়া, বিথি, ওকে, রিয়াজ, কমপ্লিট। পরবর্তী প্রশ্ন, আরো 2টা সিকিউ হইলে আমাদের আজকের মতো ক্লাস শেষ। হ্যাঁ, আর 2টা সিকিউ নিচ্ছি। দেখো, এইখানে এই প্রশ্নটা আমাদের বরিশাল বোর্ড 2021 সালে এসেছিল। আমি জাস্ট উদ্দীপকটা পড়ি, তোমরা জাস্ট দেখো বুঝো কিনা। প্রাণীদের শনাক্তকরণে সিলম একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ব্যাস, এই কথাটাই এনাফ, আর কিছু লাগবে না। জাস্ট এখন দেখবা গণং প্রশ্ন, উদ্দীপকের প্রথমোক্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীজগতে শ্রেণীবিন্যাস করো। মানে কি, উপরের বাক্যে প্রথমে যে কথাটা বলছে, মানে কি সিলম নিয়ে কথা বলছে, এই যে সিলম, তো সিলমের ভিত্তিতে প্রাণীজগতে শ্রেণীবিন্যাস, তাহলে ঠিক আগের মতোই কিন্তু প্রশ্ন। একটু আগে আমরা যেটা সলভ করছি হুবহু সেই প্রশ্নই, হুবহু সেম উত্তরই হবে। আমার কথা বুঝতে পারছো? হুবহু সেম উত্তরই হবে, ঠিক আগের মতোই, কারণ এখানে কোনো ঝামেলা নাই। সিলম নিয়ে বলছে, সিলম নিয়ে কি বলছে, আমার বিভক্ত করতে বলছে। জাস্ট লিখে দিবা উদ্দীপকের প্রাণীদের শনাক্তকরণের প্রথমোক্ত বৈশিষ্ট্যর নাম সিলম। সিলমের ভিত্তিতে আমাদের করা হলো, শ্রেণীবিন্যাস করা হলো। তো আমি একটু আগে যা যা তোমাদের বলছি এই 3টা পয়েন্টে তাই বলছে, ব্যতিক্রম এখানে কিছুই বলে নাই। তো এখানে আর বকবক করার কোনো প্রয়োজন নাই, আগের মতোই সেম উত্তর। তো এগুলো আর বলবো না। বুঝছো তো এতটুকু? এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। জি স্যার। এবং লাস্ট অফ অল যে আমরা সিকিউটা প্র্যাকটিস করবো আজকের মতো, এটা একটু ব্যতিক্রম। থ্যাংক ইউ। এটা একটু ব্যতিক্রম, জাস্ট মনোযোগ দিতে হবে। হ্যাঁ, পারবা, সহজ আছে। তো ব্যতিক্রম হলেও ইজি আছে, জাস্ট বুঝতে হবে তোমাকে এই বিষয়টা কি বলছে। এটা আমাদের কুমিল্লা বোর্ড 2017 সাল আসার প্রশ্ন, অনেক আগে এই প্রশ্নটা আসছিল। মনোযোগ দিতে হবে কি বলছে এখানে। দেখো, ছক 1 কিছু কথা লেখা আছে, আবার লেখা আছে ছক 2। নিচে উদ্দীপকটি লক্ষ্য করো, এখানে ছক দেওয়া আছে। তো ছক 1-এর মধ্যে কি লেখা, প্রাণী, রুই মাছ, গোলকৃমি ও ফিতাকৃমি। আর ছক 2-এর মধ্যে বলছে যে ছক 1-এ বিদ্যমান প্রাণীদের দেহ গহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। দেখছো কত ক্রিটিক্যালভাবে প্রশ্ন করছে, সহজ একটা জিনিসকে কতভাবে পেঁচাইছে, জিলাপির মতো প্যাঁচ দিছে জায়গার মধ্যে। কুমিল্লা বোর্ডই এইগুলো মূলত বেশি করে, অন্যান্য বোর্ডেও করে, এত বেশি না, কুমিল্লা বোর্ডে বেশি পেঁচায় আর কি। এখানে কুমিল্লা বোর্ডের কেউ আসো? সোমায়া, রিয়াজ, বিথি, কুমিল্লা বোর্ডের কেউ আসো এখানে? জি না স্যার। ওকে, যাক, কুমিল্লা বোর্ডে আসলে এইরকম প্যাচগুলো দেয়, সমস্যা না, আমি তোমাকে বুঝা দিই। ছক 1-এর মধ্যে কিছু প্রাণীর নাম বলছে, যেমন রুই মাছ একটা প্রাণী, গোলকৃমি একটা প্রাণী, ফিতাকৃমি একটা প্রাণী। আর ছক 2-এর মধ্যে কি বলছে, ছক 2-এর মধ্যে বলছে ছক 1-এর মধ্যে যেই প্রাণীগুলোর নাম লেখা আছে সেই প্রাণীগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।
গোষ্ঠীভুক্ত করা যায় মানে ভাগ করা যায় কিসের ভিত্তিতে? দেহ গহ্বরের ভিত্তিতে। এখন এই যে লাইনটা আমি বললাম দেহ গহ্বর, এর মানে কি? আচ্ছা আগে বলো গহ্বর। হ্যাঁ, ভেরি গুড, উত্তর রাইট। আমরা তো জানি এটা সিলমই হবে, কারণ সিলম যেহেতু টপিকের নাম, সিলমে সৃজনশীল প্র্যাকটিস করতেছে, সিলম ছাড়া তো কিছু হবে না। কিন্তু হুট করে প্রশ্ন ধরতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা কীভাবে চিন্তা করব? প্রথমে চিন্তা করবা দেহ গহ্বর। দেহ গহ্বরের এই গহ্বর মানে কি? গহ্বরের বাংলা কি বলো তো? ফাঁকা জায়গা। ভেরি গুড, গহ্বরের মানে হচ্ছে গর্ত। গহ্বর মানে কি? গর্ত, ফাঁকা স্থান। আর দেহ গহ্বর মানে দেহের ভেতর যে গহ্বর থাকে। আর সিলম হচ্ছে এমন একটা দেহ গহ্বর যার 3টা স্তর। আমরা জানি আমাদের কি ইউসিলমের 3টা স্তর, অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, মেসোডার্ম, এবং মাঝখানে একটা গর্ত। তো এইভাবে বুঝতে হবে, ঠিক আছে? যখন হঠাৎ করে একটা প্রশ্ন দিবে তখন তো বুঝবো না এটা কি সিলম নাকি প্রতিসাম্য নাকি অন্য কোনো বিষয়। তো এভাবে আমাকে গেস করা শিখতে হবে। গণকে বলতেছে উদ্দীপকের ছক 1 এর প্রাণীগুলোকে ছক 2 মোতাবেক কারণসহ গোষ্ঠীভুক্ত করো। মানে ছক 1 এর যেই প্রাণীগুলো, প্রশ্নের মধ্যে আবার দিছে প্যাচ, ছক 1 এর প্রাণীগুলো যে আছে সেগুলোকে ছক 2 এর মতো করে গোষ্ঠীভুক্ত করো। মানে ছক 2 এ যে বিষয়টা বলছে এর উপর ভিত্তি করে ছক 1 এর প্রাণীগুলোকে কি করো? বিভক্ত করো। মানে কি? সিলোমের ভিত্তিতেই বিভক্ত করো। এই হচ্ছে মূল মেসেজ। ব্যাখ্যাটা বুঝতে পারছো? সিলোমের ভিত্তিতে কি করো? বিশ্লেষণ করতে বলছে। বুঝছো এতটুকু? তবে এখানে রুই মাছ কোন সিলমে পড়ে, গোলকৃমি কোন সিলমে পড়ে, ফিতাকৃমি কোন সিলমে পড়ে, এগুলো তোমাদের মনে রাখতে হবে, কিন্তু বই থেকে পড়াইছিলাম, মনে রাখতে হবে। আচ্ছা বলতে পারবা? বলো তো রুই মাছ কোন সিলমের মধ্যে পড়বে? বলো বলো। রুই মাছ ইউসিলমেট। হ্যাঁ, তারপরে? হ্যাঁ, গোলকৃমি সুডোসিলমেট আর ফিতাকৃমি এসিলমেট। ভেরি গুড, উত্তর রাইট, চমৎকার, রাইট হয়েছে। সুমায় উত্তর দিয়েছো, চমৎকার হয়েছে। হ্যাঁ, তো উদ্দীপকের 1 এর প্রাণীগুলোর নাম লিখে দিলাম, রুই মাছ, গোলকৃমি, ফিতাকৃমি। সিলোমের ভিত্তিতে ছক 1 এর প্রাণীদের 3টি ভাগে ভাগ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাসিলোমেট, প্রথমে লিখবা বৈশিষ্ট্য। এখানে সিলোম থাকে না, দেহ গহ্বরে মেসেনকাইমা ও পেশি দ্বারা আবৃত থাকে, যেমন ফিতাকৃমি। 2 নম্বর সিলোসিলোমেট, এসব প্রাণীর দেহের মেসোড্রামাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না, দেহগহ্বর চারিদিকে পেশিস্থ বিদ্যমান থাকে, যেমন গোলকৃমি। ইউসিলোমেট, এরা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, কারণ এদের দেহ গহ্বরের মেসোড্রামাল এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত পেরিটোনিয়াম স্তরে পরিপূর্ণ বেষ্টিত থাকে, যেমন রুই মাছ। তোমাকে কিন্তু বৈশিষ্ট্য লিখতে হবে প্লাস নামগুলো লিখতে হবে। ফিতাকৃমি কোন পর্বে বা কোন অংশে, গোলকৃমি কোন অংশে, রুই মাছ কোন অংশে। কেউ যদি এখানে ভুল করো, রুই মাছ যদি এখানে দাও, ফিতাকৃমি এখানে দাও, তাহলেই নাম্বার কেটে দিবে। ভুল করা যাবে না। তোমাদেরকে ব্যাখ্যা তো লিখতেই হবে, বৈশিষ্ট্য লিখতেই হবে, এবং কি সঠিক উদাহরণ দিতে হবে। উদ্দীপকের 3টা যে প্রাণী বলছে রুই মাছ, গোলকৃমি, ফিতাকৃমি, এই 3টাকে সঠিক স্থানে বসাইতে হবে, না হলে নাম্বার দিবে না, নাম্বার 1-1.5 মার্ক কেটে রাখা হবে। এভাবেই সৃজনশীল উত্তর করতে হয়। এই জন্যই বললাম কুমিল্লা বোর্ডের প্রশ্ন একটু বেশি ক্রিটিক্যাল হয়। আমরা তো এগুলো মুখস্থ লিখবই, অ্যাসিলোমেটের বৈশিষ্ট্য, ইউসিলোমেটের বৈশিষ্ট্য, সুরুসিলোমেটের বৈশিষ্ট্য, তারপরও উদাহরণ লিখব। উদাহরণ কিন্তু মন মতো লেখা যাবে না। উদ্দীপকে যে 3টা প্রাণী বলছে সেই 3টা প্রাণীকেই সঠিক জায়গায় বসাতে হবে, আদারওয়াইজ তুমি 3-এ 3 পাবা না। এই হচ্ছে মূল মেসেজ। এইভাবেই পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়। আমরা সবই জানি, সবই পারি, কিন্তু লিখতে গেলেই ধরা খাই। কেন ধরা খাই? কারণ আমরা বুঝি না, লেখার সিস্টেম আমরা বুঝি না দেখেই ধরাটা খাই। এই জন্য বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করবা, লগে প্র্যাকটিস করবা, লগে যখনই টপিক পড়বা তখনই লগে প্র্যাকটিস করবা, দেখবা সব পানির মতো সহজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। পরবর্তীতে আর এই ঝামেলায় পড়তে হবে না। যেমন এই বছর আইসিটি পরীক্ষা পোলাপাইনা ঝামেলায় পড়ছে, প্রশ্ন ধরতে পারেনি। এর কারণ হচ্ছে ওরা প্র্যাকটিস করছে কম। প্র্যাকটিস কম করার কারণে, প্র্যাকটিসের অভাবে প্রশ্ন ধরতে না পারলে সহজ প্রশ্ন একবারে অনেক কঠিন হয়ে যায়, ভালো নাম্বার তোলা যায় না। সুমাইয়া, রিয়াজ, বিথি, মেসেজগুলো বুঝতে পারছো? কীভাবে তোমাদের পড়তে হবে, সিস্টেমটা বুঝছো তো? মন থাকবে? জি স্যার। ওকে, তো আজকের মতো আমাদের এই স্পেশাল ক্লাসটা এখানেই কমপ্লিট। আমি বাড়ির কাজ দিব নে,
বাড়ির কাজ কমপ্লিট করে আমাকে জমা দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।